আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ ফরাজি, লেকচারার ইন আইসিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী, করোনার প্রাদুর্ভাবের মধ্য দিয়েও আমরা আমাদের পড়াগুলোকে চালিয়ে যাচ্ছি গত 19 মার্চ থেকে ফেসবুক লাইভের মাধ্যমে। তো তোমাদের উৎসাহ, উদ্দীপনা এবং সহযোগিতার কারণে আমরা এই লাইভগুলো চালিয়ে যেতে সক্ষম হচ্ছি। তা আশা করি আগামীতেও আমাদেরকে এইভাবে উৎসাহ দিয়ে যাবে এবং তোমরা আমাদের এই লাইভগুলোতে যুক্ত থেকে আমাদেরকে আরো আগ্রহের দিকে নিয়ে যাচ্ছ। এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, বর্তমান যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি, এই সময় আমাদের সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব দিতে হবে আমাদের সচেতনতা। তোমরা অবশ্যই বাসায় অবস্থান করবে। আজকেও আমাদের যে করোনা পজিটিভ রিপোর্ট দেখলাম প্রায় 700-র উপরে। বাসায় অবস্থান করবে, নিজের প্রতি খেয়াল রাখবে, ঘর থেকে বের হবে না, সামাজিক দূরত্ব বজায় রাখবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তো যে সকল শিক্ষার্থীরা আমার এই লাইভের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছ, তোমরা তোমাদের পরিচয়গুলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। এখানে আমি যে কোনো সকল ধরনের শিক্ষার্থীদেরকেই অংশগ্রহণের কথা বলেছি, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই এখানে জয়েন করতে পারো আমাদের এই ক্লাসগুলোতে। পাশাপাশি আমাদের এই ক্লাসগুলোতে আরো কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে কিনা, বা কোনো জায়গায় তোমার কাছে বোধগম্য হয়নি, বা তোমার কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে সেই প্রশ্নগুলো আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানালে আমরা চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার, এবং কোনো সমস্যা যদি থাকে তাও চেষ্টা করব আমরা রিকভার করার। তো শিক্ষার্থীরা, আমি আর কথা না বাড়িয়ে আমি আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে চলে যাচ্ছি। কিছু কিছু শিক্ষার্থী আমাকে মেসেঞ্জারের মাধ্যমে ইনফর্ম করেছিল আমাদের এই টপিকসগুলো নিয়ে, অর্থাৎ এনকোডার এবং ডিকোডার নিয়ে আলোচনা করানোর জন্য। তো সেই সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ যে তারা আগ্রহ প্রকাশ করেছে, এবং আশা করি তোমরাও এই বিষয়টা আজকে আলোচনার মধ্য দিয়ে আয়ত্ত করে নিতে পারবে। তা আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এনকোডার এবং ডিকোডার। আমি বোর্ডে লিখছি, খেয়াল করো। এনকোডার এবং ডিকোডার। আজকের আলোচনার শেষে যে বিষয়টা আমরা ক্লিয়ার করতে পারবো, অর্থাৎ আমাদের এই আলোচনার পরে আমরা যে বিষয়টা পাবো, সেই বিষয়টা আমার এক বন্ধু লিখছে, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। আপনি স্যার সম্বোধন না করলেও চলবে, সোহাগ পাঠান। ওকে, তো আসি এনকোডার এবং ডিকোডারের বিষয়টা যদি আমরা একটু আলোচনার মধ্যে আসি। প্রথম কথা হচ্ছে যে বোর্ড কোশ্চেনগুলোতে আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো আমরা পাই, প্রশ্নগুলোতে এমন অনেক প্রশ্ন করে, যেমন কোডেড ডাটাকে আনকোডেড ডাটা রূপান্তর ব্যাখ্যা করো, এরকম বলতে পারে, বা আনকোডেড ডাটাকে কোডেড ডাটা রূপান্তর প্রক্রিয়া ব্যাখ্যা করো। এখানে কোডেড ডাটা আনকোডেড বা আনকোডেড ডাটাকে কোডেড ডাটা, এই যে প্রসেসিং এর মাধ্যমে যে প্রশ্নটা করা হয়, এটা ছাড়াও আরো কিছু প্রশ্ন হতে পারে, যে এরকম যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা, বা মানুষের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করা। এই ধরনের প্রশ্নগুলোর উত্তরটা মূলত এনকোডার এবং ডিকোডারের দিকে। তো এই প্রশ্নগুলো অনেকে আমরা বুঝে উঠতে পারিনি। যেমন অনেক সময় দেখা গেছে প্রয়োগ বা অনুধাবন বা প্রয়োগ এর মধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো আসে। তো অনুধাবন আসলো তো আমার এখানে 2টা মার্কস, কিন্তু আমরা প্রশ্নই বুঝতে পারি না অনেক সময়। কোডেড ডেটাকে আনকোডেড করো, এই প্রশ্নটাই আমরা অনেকে বুঝতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে আমাদেরকে এই কোডেড ডেটাকে আনকোডেড করতে হলে আমরা কিভাবে করব, সেটা নিয়ে আমাদের আজকের বিষয়টা। তোমাদের কাছে বোর্ডটা ক্লিয়ার আছে কিনা তোমরা আমাকে একটু জানাতে পারো। আমি আসলে বুঝতে পারতেছি না। আমি আজকে প্রথম ল্যাপটপের মাধ্যমে ক্লাসটা নিচ্ছি, অন্যান্য দিন মোবাইলের মাধ্যমে ক্লাসটা নিতাম, যার কারণে আমি অপারেট করতে গিয়ে দেখতাম। আমি আজকেই প্রথম আসছি যে ল্যাপটপের মাধ্যমে লাইভ ক্লাসটা নেওয়া। তো যাই হোক, এখানে অলরেডি যে সকল স্টুডেন্টরা ক্লাসে জয়েন করে ফেলেছো, আমার কলেজের অলরেডি 2জনকে আমি দেখতে পাচ্ছি, কমেন্টসের মাধ্যমে দেখাইছো, যদিও লাইভে আমি অলরেডি 9 জনকে দেখতে পাচ্ছি এখন মাত্র। জুনায়েদ আহমেদ,
থ্যাংক ইউ। তোমাদের জন্য মূলত এইটা করা। মুশফিকুর প্রত্যয়, মাশাল্লাহ, ও সবসময় অ্যাক্টিভ, ওকে আমি পাই সব জায়গাতে। একাদশ শ্রেণী মুশফিকুর প্রত্যয়, থ্যাংক ইউ তোমাকে। সোহাগ পাঠান আমার বন্ধু আর কি, ও আসলে এমনিতে এনজয় করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি ধাপে ধাপে সালামের উত্তর দিতে পারবো না, একবারে সবাইকে নিয়ে নিলাম। থ্যাংক ইউ তোমাদেরকে। এমডি হিমেল খান। তো যে সকল শিক্ষার্থীরা অলরেডি লাইভে জয়েন করে ফেলেছো তারা কমেন্টসের মাধ্যমে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ। বোর্ড ক্লিয়ার দেখা যায়, থ্যাংক ইউ তোমাকে। এবার আসি আমরা টপিকসের মধ্যে। তো এবার আসো যে আলোচ্য বিষয়টা, যেহেতু আমার এনকোডার এবং ডিকোডার, এই এনকোডার কি আর হচ্ছে ডিকোডার কি এটা আমাকে জানতে হবে। তো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আগে এনকোডারটা আমি জানবো। যদি আমি এনকোডার বুঝি তাহলে আমি ডিকোডারটাও পারবো। তো প্রথম আসি এনকোডারটা নিয়ে আলোচনা। শিক্ষার্থীরা, আমরা কিবোর্ড থেকে প্রায় সময় বিভিন্ন কমান্ড করি। এই কমান্ডগুলো আমার বিভিন্ন টেক্সট হতে পারে, নিউমেরিক হতে পারে, মানে আমি ABCD ইত্যাদি আমি কমান্ড করতে পারি, সিম্বল কমান্ড করতে পারি, আবার বিভিন্ন সংখ্যাও কমান্ড করতে পারি। তো সেক্ষেত্রে খেয়াল করে দেখো, আমি যখন কিবোর্ড থেকে বিভিন্ন কমান্ড করি তখন কম্পিউটারে সেই কমান্ড অনুযায়ী কাজ করে। প্রশ্ন হচ্ছে, কম্পিউটার তুমি যে টেক্সট বা যে কোনো জিনিসগুলো কমান্ড করছো তা কি কম্পিউটার বুঝতে পারছে সরাসরি? উত্তর হচ্ছে না, কম্পিউটার এটা সরাসরি বুঝে নাই। তাহলে কম্পিউটার কিভাবে তুমি যে একটা অক্ষর প্রেস করলা সেটাই কম্পিউটার দেখাচ্ছে, কিন্তু কিভাবে দেখালো এটা? তো আমি একটু জাস্ট একটা সিম্বলিক একটা কিবোর্ড আঁকছি, তোমরা দেখো। এটা মনে করো একটা সিম্বলিক কিবোর্ড, ঠিক আছে? এটা একটা সিপিইউ, যেটা আমাদের প্রত্যেকটা কম্পিউটারে থাকে। এটা একটা সিপিইউ ধরো, ওকে। আর এটা হচ্ছে আমাদের একটা মনিটর। এখন শিক্ষার্থীরা, আমি কিবোর্ডের সাথে অবশ্যই আমাদের একটা সিপিইউ কানেক্ট থাকে, তার লাইন থাকে, আবার সিপিইউ থেকে কিন্তু একটা লাইন আমার মনিটরের দিকে যায়। এখন তুমি আমাকে বলো যে আমরা যখন কোনো অক্ষর বা কোনো সংখ্যা আমরা যদি প্রেস করি কিবোর্ডে, তখন এই তথ্যটা আমার কার কাছে পাঠায়? সিপিইউর কাছে পাঠানো হয়। তো এই তথ্যটা যখন আমার সিপিইউর কাছে পাঠায় তখন সিপিইউ এটাকে তার প্রসেসরের মাধ্যমে প্রসেস করে নেয়। এখন প্রসেস করে বলতে কি, সে তার নিজের ভাষা, অর্থাৎ তুমি আর আমি এখানে যখন কিবোর্ডের মাধ্যমে প্রেস করি তখন এটা আমাদের বোধগম্য ভাষা হয়। আমাদের বোধগম্য বলতে আমি বোঝানো হচ্ছে যে আমরা বুঝি, মেশিন এটা বুঝে না। তো মেশিন কি করে, আমাদের এই যে এটা যখন প্রেস করলাম আমরা, মেশিন তখন এটা সাবমিট করে নেয়, অর্থাৎ প্রসেসরের কাছে এ না গিয়ে এ এর সমতুল্য বাইনারি পাঠিয়ে দিচ্ছে। বাইনারি ডিজিট মানে আমরা সংক্ষেপে এটাকে বলি বিট। বিটটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো যখন এর সমতুল্য বিটগুলো আমার পাঠাচ্ছে, এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট মনে করো 8 বিটের একটা বিট যাবে, এটা সাপোজ ধরো একটা বিট, এই বিটটা কোথায় পাঠালো? প্রসেসরের কাছে পাঠিয়ে দিল, মানে সিপিইউ তে পাঠিয়ে দিল। সিপিইউ সেটা প্রসেস করে এই বিটটাই আবার তার মাধ্যমে মনিটরে পাঠিয়ে দিচ্ছে। এখন মনিটরে পাঠানোর পরে আমার এই যে রাউন্ড করা যে জায়গাটা, এই মনিটরে পাঠানোর পরে এখানে আবার একটা কিছু করছে নিশ্চয়ই, যার ফলে দেখা গেছে মনিটরে তুমি আমার এই দেখতে পাচ্ছ, অর্থাৎ মনিটরে এ দেখা যাচ্ছে, কিন্তু তার আগে দুইটি কাজ হয়ে আসছে। এখন মনিটর একটা আউটপুট ডিভাইস, কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসে তুমি যখন কোনো অক্ষর প্রেস করছো তখন মেশিনে যখন গেল এটা প্রসেসর, এই প্রসেসরের প্রসেসিং করে মনিটর আউটপুট ডিভাইসে দেখালো, অর্থাৎ সেটা আবার কি করে দিল? এই যে মাঝখানের যে কাজগুলো হচ্ছে, কিবোর্ড থেকে মনিটরের মাঝখানে যেই কাজগুলো হচ্ছে, এই কাজগুলো কি বলি আমরা কোডেড করে নেওয়া। এখানেই আমার এনকোডার এবং ডিকোডারের কাজগুলো হলো। এখানেই আমার এনকোডার এবং ডিকোডার, অর্থাৎ যে একটি ইলেকট্রিক ডিভাইস থাকে কিবোর্ডের, এখানে একটা কিবোর্ডের মধ্যে ইলেকট্রিক ডিভাইস থাকবে, যে ডিভাইসের কাজগুলো হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে মেশিন ভাষা বানিয়ে দেওয়া। এটা একটা ইলেকট্রিক ডিভাইস, মানুষের বোধগম্য ভাষাকে মেশিন ভাষা বানিয়ে দেওয়া। অর্থাৎ যার কারণে তুমি এ প্রেস করা সত্ত্বেও, যার কারণে তুমি এ প্রেস করা সত্ত্বেও কি করলো, যে আমাদের মেশিন ভাষায় এটাকে রূপান্তর করে দিল। তাহলে মেশিন ভাষায় যখন রূপান্তর করে, তাহলে এই জায়গাতে যে ইলেকট্রিক সার্কিটটা তোমার বিদ্যমান থাকে এটাকে মূলত বলি আমরা এনকোডার। অর্থাৎ আমাদের একটা কিবোর্ডের মধ্যে ইনপুট ডিভাইসগুলোর মধ্যে আমার এনকোডার থাকে।
প্রসেস করতে পাঠিয়ে দিলাম। প্রসেসের পরে এই যে জায়গার মধ্যে মনিটর আউটপুট ডিভাইসের মধ্যে একটা আবার একটা ডিভাইস যুক্ত থাকে। আউটপুট যে ডিভাইসগুলো আছে তার মধ্যে একটা ডিভাইস যুক্ত করে দেয়, যে ডিভাইসটার নাম হচ্ছে ডিকোডার। অর্থাৎ এখানে এই আউটপুট ডিভাইসের মধ্যে আমাদের যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে কি ডিকোডার। তো শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই এনকোডারটা ইনপুট ডিভাইসগুলোর মধ্যে যুক্ত থাকে আর ডিকোডারটা আউটপুট ডিভাইসের মধ্যে যুক্ত থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এনকোডার ইনপুট ডিভাইসের মধ্যে যুক্ত করে কাজটা কি, কি কাজ করে? তো এটার উত্তরটা হচ্ছে এরকম যে মূলত মানুষের বোধগম্য ভাষাগুলোকে আমি যদি বইয়ের ভাষায় বলতে চাই তাহলে এরকম দ্বারা আলফানিউমেরিক যে কোডগুলো আছে এই আলফানিউমেরিক কোডগুলোকে অ্যাস্কি কোড, এবিসিডি কোড বা ইউনিকোডে রূপান্তর করতে পারে কে? এই এনকোডার। তো আমাদের জেনারেল মানে আমি মনে রাখার জন্য যেটা বলি যে মানুষের বোধগম্য ভাষাকে মেশিন ভাষায়, ওই যে বাইনারিতে যেটাকে বলা হয় যে মেশিন ভাষায় রূপান্তর করাকে এনকোডিং বলে। মানুষের সংজ্ঞাটা আমি অনেক সময় এই একটা জ্ঞানমূলক প্রশ্নে আসে এটা যে এনকোডিং কাকে বলে? মানুষের বোধগম্য ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করাকে এনকোডিং বলে। তাহলে ডিকোডিং কাকে বলে? ঠিক তার উল্টো। এনকোডিং এ তুমি যা বলবো ডিকোডিং তার উল্টো, কারণ তুমি যা ইনপুট করছো তাই আউটপুট হবে, জাস্ট কনভার্ট করে দিবে। তো ডিকোডিং হচ্ছে কি মেশিনের বোধগম্য ভাষাকে, অর্থাৎ বিট যান্ত্রিক ভাষাকে, এটা যান্ত্রিক ভাষা, মেশিনের বোধগম্য ভাষা, এই মেশিনের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে দেওয়া, ওই যে কনভার্ট করে আবার আমার অবস্থায় আমাকে বুঝিয়ে দেওয়া, মানুষের ভাষায় রূপান্তর করে দেওয়াকে ডিকোডার। তো এবার আসো এদের বৈশিষ্ট্যগুলো যদি আমি একটু আলোচনা করি। প্রথমে আমরা এনকোডিং এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এখানে আশা করি আমি এনকোডিং এবং ডিকোডিং এর কার্যক্রমের নমুনাটা দেখাতে পেরেছি। যদি না বুঝে থাকে কমেন্টসে জানিও, এবং যারা পরবর্তীতে ক্লাস করছো বা জয়েন করছো তোমরা কমেন্টসে তোমাদের পরিচয়টা দিও যাতে আমি বুঝতে পারি যে আমার কোন কোন শিক্ষার্থীরা এটার মধ্যে যুক্ত আছে, দেখলেও ভালো লাগে অনেক সময়। তো আসি প্রথমে এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনকোডার। অর্থাৎ এনকোডার এবং ডিকোডারের মধ্যে আমরা এনকোডার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তা আমাদের এনকোডারের আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে তার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিতে হবে। তো এনকোডারের বৈশিষ্ট্যগুলোর মধ্যে ফার্স্ট যে বৈশিষ্ট্যটা হচ্ছে, এক নম্বর বৈশিষ্ট্য আমরা বলি যে এনকোডার 2n টি ইনপুট হিসেবে গ্রহণ করে, মান ইনপুট হিসেবে গ্রহণ করে, ইনপুট করে শুধুমাত্র n আউটপুট পাওয়া যায়। এটা হচ্ছে তার ফার্স্ট বৈশিষ্ট্য। তো কথা হচ্ছে এরকম যে 2n এর মান ইনপুট করে, অর্থাৎ 2n ইনপুট করে শুধুমাত্র n আউটপুট হিসেবে পাওয়া যায়, তাকে আমরা এনকোডার বলতে পারি। অর্থাৎ এনকোডারের ফার্স্ট যে বৈশিষ্ট্যটা আমাদের দাঁড়ায়, এই ফার্স্ট বৈশিষ্ট্যটাই হচ্ছে কি যে 2n ইনপুট করবে, শুধু n আউটপুট হবে। এটা হচ্ছে তার ফার্স্ট বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্যটা যদি আমরা চিন্তা করি, ইনপুট গুলো যতগুলো ইনপুট থাকুক না কেন, প্রতিটা ইনপুট শুধুমাত্র একবার, মানে যে কোনো প্রতিটা ইনপুট প্রতিটি ইনপুট একবার 1 হতে পারবে, 1 হবে, বাকি সব 0 হবে। অর্থাৎ ইনপুট যতগুলি থাকুক না কেন প্রতিটা ইনপুট তোমার একবারই 1 হবে এবং বাকিগুলো আমার 0 হবে। এটা হচ্ছে তার দ্বিতীয় বৈশিষ্ট্য। তোমার ইনপুট যদি অনেকগুলো হয় থাকে, বিশেষ করে তোমার 8 ইনপুট, তা 8টা ইনপুট হলে তোমার প্রতিটা ইনপুট একবার করেই শুধুমাত্র 1 হবে। অর্থাৎ 8টা ইনপুট 8 বারই 1 হবে, কিন্তু বাকি যা থাকবে সব 0। অর্থাৎ কোন একটি ইনপুট আমি যদি এমন ভাবে বলি যে এ বি সি ডি ই এফ করে আমি 8টা বিট নিলাম, তো এ যদি একবার 1 হয়ে যায় বি আর 1 হতে পারবে না বা আর অ্যাক্টিভ হবে না। অর্থাৎ ইনপুট গুলো একবারই অ্যাক্টিভ হতে পারে। আমরা একটু পরে সপ্তম শ্রেণীর মাধ্যমে এটা প্রমাণ দেখব। তো ইনপুট গুলো একবারই শুধুমাত্র অ্যাক্টিভ হতে পারবে। তো খেয়াল করি শিক্ষার্থীরা যে এটা হচ্ছে তার 2 নাম্বার বৈশিষ্ট্য, যে ইনপুট গুলো একবারই শুধুমাত্র অ্যাক্টিভ হবে। আমাদের জাকির সাহেব লিখছে চমৎকার উপস্থাপনা, থ্যাংক ইউ ভাই।
জাকির ভাই ধন্যবাদ, বেশ শত ব্যস্ততার মধ্যে দিয়েও আপনি এখানে লাইভে আসছেন। তো এবার আসি 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা, আমরা যদি কাউন্ট করি 3 নাম্বার বৈশিষ্ট্যটা আমাদেরকে দাঁড়ায় এরকম যে সকল ইনপুট একই সাথে 0 হবে না, যে কোনো ইনপুট একবার 1 থাকতে হবে। অর্থাৎ যে একটা যদি ইনপুট আমার অ্যাক্টিভ হয় মানে 1 হয়, এটাই আমরা অ্যাক্টিভ বলি, যে কোনো একটা ইনপুট যদি আমার অ্যাক্টিভ হয় তাহলে বাকি ইনপুটগুলো আমার 0 হবে, কিন্তু সবগুলো একবারে 0 হবে না। তাহলে এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা এনকোডারের সত্যক সারণীটা তৈরি করব। তো এনকোডারের সত্যক সারণী বা ব্যবহারের ক্ষেত্রগুলো বা সার্কিটগুলো কেমন হতে পারে আমরা তা আগে একটু দেখি। প্রথমে আমরা এনকোডার গুলোর ব্যবহার, যেমন 2 টু দি পাওয়ার n বলছিলাম আমি, 2 টু দি পাওয়ার n ইনপুট হলে শুধুমাত্র n ইনপুট আউটপুট হবে। তাহলে এইটা মানগুলো কেমন হতে পারে? এক্সাম্পল, যেমন আমাদের n এর মানটা আমি যদি এখানে 2 ধরি, এক্সাম্পল দিচ্ছি, যে দুইটা ইনপুট যদি নেই তাহলে আমার ইনপুটের সংখ্যা মোট কত হবে? তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 এর উপর কত দাঁড়াচ্ছে? আমার n ইকুয়াল ধরলাম কত? 2। তাহলে আমার হচ্ছে কি 4টা ইনপুট হলে n এর মান 2 ধরছি মানে কি 2টা আউটপুট। তাহলে ইনপুট 4টা হলে এটা আমি ইনপুট দিলাম, এটা আমি আউটপুট দিয়ে দেখাচ্ছি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, যে যদি n এর মান 2 ধরা হয় তাহলে এই যে 2 এর উপরে মানে n এর মান 2, তাহলে সেই ক্ষেত্রে আমার কি দাঁড়াবে? 2 টু দি পাওয়ার n। n এর বলতে এখানে আমরা যদি গুণ করি আমার 4টা ইনপুট 2টা আউটপুট পাচ্ছি। এটা হচ্ছে এনকোডার। এনকোডারে যদি আমার 4টা ইনপুট হয় তাহলে আউটপুট হবে 2টা। তো ওকে, এবার আসো, যদি এমন হয় যে n এর মান 3 ধরলাম, n ইকুয়াল 3, তাহলে ওখানে উপরে n এর মান 3 ধরো, তাহলে 8টা ইনপুট হলে 3 n এর মান 3, তার মানে 3টি আউটপুট। যদি না বুঝে থাকো কমেন্টস এর মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো এটা আবার রিপিট করার জন্য। যারাই আমার এটা দেখছো যদি ক্লিয়ার না বুঝে থাকো আমাকে কমেন্টস এর মাধ্যমে আমাকে জানিও, ঠিক আছে? ওকে, তো লক্ষ্য করি 8টা ইনপুট আমার কিভাবে আসলো? ওই যে n এর মান 3 যদি আমরা ধরি, তার মানে 2 টু দি পাওয়ার n, এখানে ইনপুট 8টা হলে আউটপুট 3টা। অথবা যদি n এর মান আমি 4 ধরি তাহলে আমার 16টা ইনপুট হবে, আউটপুট হবে 4, মানে n 4, আউটপুট হবে 4টি। তো শিক্ষার্থীরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো তো, যে n এর মান তুমি ইচ্ছে করলে ক্রমান্বয়ে যে কোনো রাশি ধরতে পারবা, অর্থাৎ এটা যে কোনো ভাবে এটা ব্যবহার করা যাবে, কিন্তু আউটপুটগুলো এইভাবে আসতেছে। এখন কথা হলো, এটা যদি আমার এনকোডারে হয়, ডিকোডারে ঠিক তার উল্টোগুলো করব। অর্থাৎ আমি যদি এই অংশটাকে এনকোডারের জন্য ব্যবহার করে থাকি তাহলে ডিকোডারে হবে কি, যে তার বৈশিষ্ট্যটা এনকোডারের ঠিক উল্টো কথা বলবে। কিভাবে? যে n ইনপুট করে 2 টু দি পাওয়ার n আউটপুট করবে, এই হচ্ছে তার ডিকোডার। তাহলে n এর মান ওই যে প্রথমে লক্ষ্য করে যে 2 ধরা হইলো, n এর মান যদি 2 ধরা হয় তাহলে 2, এবং আউটপুট তখন দাঁড়াবে কি 4। n এর মান যদি 3 ধরা হয় তাহলে 3, আউটপুট ওই যে 2 টু দি পাওয়ার n গুণ করলে আমার 8 দাঁড়াবে। n এর মান যদি আমি 4 ধরি, আউটপুট গুণ করলে আমার 16 দাঁড়াবে, ইত্যাদি। অর্থাৎ তুমি যা ইনপুট করছো তার বিপরীতটা উল্টে দিলে আমার ডিকোডার পাওয়া যায়। অর্থাৎ এনকোডারের উল্টোটাই হচ্ছে কি ডিকোডার। ঠিক আছে কথাগুলো? তাহলে তুমি যে এনকোডারে যেই সত্যক সারণীগুলো আমরা তৈরি করব, যে ইলেকট্রিক সার্কিট দেখবো, লজিক গেট দেখবো, এগুলোকে আমরা উল্টো করে দিলেই কিন্তু আমরা ডিকোডারটা পেয়ে যাব। ওকে, তো প্রথমে আসি যে এনকোডারের সত্যক সারণী। আমরা এখানে একটা আরেকটা কথা বলি একটু, এই যে প্যাটার্ন অনুযায়ী কোন কোন এর মধ্যে কিন্তু আমরা এটাকে এইভাবে বলতে পারি, যেমন 8 টু 3, এই যে দেখো এইটা 8 টু 3 বা 16 টু 4। তো 8 টু 3 যেটা আছে এটাকে আমরা অক্টাল, মানে এই অক্টালের বেজ হচ্ছে কত? 8, তো অক্টাল টু বাইনারি বলতে পারি। আবার যেটা 16 দেওয়া আছে এটাকে আমরা হেক্সাডেসিমাল টু তোমার বাইনারি বলতে পারি। একইভাবে ওখানে বলতে পারি যে এটা মূলত এই যে 8 টু 3 যেটা, এটা মূলত অক্টাল টু বাইনারিও আমরা প্রকাশ করতে পারি বা বলতে পারি। তো এখন আমরা এই 8 টু 3 এটার সত্যক সারণী তৈরি করব। অর্থাৎ আমি যদি এটা করি তুমি নিচেরটাও পারবা, পরেরটাও পারবা। তো পরীক্ষায় সাধারণত আমাদের এই 4 টু 2 অথবা 8 টু 3 এই প্যাটার্নের অঙ্কটা বেশি আমাদেরকে দেয়। তো আমরা এই পর্যন্ত করে নিচ্ছি যে 8 টু 3। প্রথমে আমরা এনকোডারের সত্যক সারণী করব, সেটা কোনটা? 8 টু 3, ঠিক আছে? 8 টু 3 এনকোডে আমরা সত্যক সারণী তৈরি করব। তো শিক্ষার্থীরা প্রথমে আসি, আমার ইনপুট কয়টা? 8টা। তাহলে 8টা ইনপুটে আমি একটা চলক ধরব।
তো এনকোডারের জন্য আমি ই ধরতে পারি, যে কোনো চলক। তোমাদের ওই যে অনেক বইয়ের মধ্যে কেউ কেউ কোনো বইয়ের মধ্যে দেখবা আই ধরছে, কোনো বই সি ধরছে, ইত্যাদি চলক তো যে কোনোটাই আমরা ধরতে পারি। তো সেক্ষেত্রে আমি একটা চলক ধরলাম, আমি সাপোজ ধরলাম এ ধরি, তাহলে 8টা ইনপুট আমার ঘর লাগবে। তো তোমরা একটু লক্ষ্য করে দেখো তো 8টা ইনপুটের ঘরটা আমরা যদি একটু মার্ক করে নেই, আমি একটু আচ্ছা উপরে একটু ইয়ে করি, কারণ বোর্ডে পরে জায়গা হবে না। 8 2 3, ঠিক আছে। তাহলে আমি এখানে নিলাম এ, আচ্ছা এটা পরে লিখি, 8টা ঘর আগে তৈরি করে ফেলি। হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এ হচ্ছে আমার ইনপুট, ঠিক আছে। 1 2 3, এ হচ্ছে আমার আউটপুট। তাহলে প্রথমে আমরা ইনপুটের মানগুলো একটু বসিয়ে ফেলি। লক্ষ্য করো, এ 0 1 2 3 4 5 6 এ 7, মোট আমরা 8টা সংখ্যায় লিখে ফেললাম। তারপরে আসি আমরা আউটপুট যেটা ধরবো, আমরা মনে করো এক্স ধরলাম, ওয়াই ধরলাম, জেড ধরলাম। ওকে, আউটপুট গুলো এক্স ওয়াই জেড আমরা নিয়ে নিলাম। তুমি চাইলে কিন্তু এই যে 0 1 2 3 4 5 6 7 এগুলো চাইলে ডান পাশ থেকেও লিখে নিতে পারো। তুমি যদি চাও এগুলো ডান পাশ থেকেও লিখে নিতে পারবে, কোনো সমস্যা নেই, একই অর্থ দাঁড়াবে। তারপরে আসি আমরা যেহেতু 8টা ইনপুট, তার নিচে সমীকরণ আমরা 8টা করতে হবে। তার মানে 1 2 3 4 5 6 7 8, 8টা ইনপুটের কারণে নিচের সমীকরণ আমি 8টা করে নিলাম। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা এবার একটু লক্ষ্য করো, আমরা যে বলেছিলাম যে 2 নম্বর একটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম আমরা। বৈশিষ্ট্যটা ছিল এরকম যে প্রতিটা ইনপুট একবারই অ্যাক্টিভ হবে। তাহলে প্রতিটা ইনপুট যদি একবার অ্যাক্টিভ হয় তাহলে বাকিরা কি হবে? 0। এবং একটা ইনপুট একবারই শুধুমাত্র অ্যাক্টিভ হতে পারবে। এখানে অ্যাক্টিভ বলতে বোঝানো হয়েছে 1 কে। তো প্রথমে আসি আমরা এ কে অ্যাক্টিভ করে দিলাম। তাহলে এ যদি অ্যাক্টিভ হয় তাহলে বাকিগুলো 0, তাহলে বাকিগুলোকে আমরা A7 পর্যন্ত 0 বসিয়ে দিলাম। কথাটা কি ছিল যে একটা ইনপুট একবারই অ্যাক্টিভ হবে এবং বাকিগুলো কি হবে? ওই সময় 0 হবে। যখন কোন একটা ইনপুট একবার অ্যাক্টিভ হয়ে যায় তখন বাকিগুলো 0 হয়। শুধু এই কথাটা যদি তুমি মনে রাখতে পারো তোমার এনকোডার ওকে। তো লক্ষ্য করো, আমি 1 একবার অ্যাক্টিভ করলাম, বাকিগুলো 0 করে দিলাম। আর যেহেতু বলা হয়েছে যে একটা ইনপুট শুধুমাত্র একবারই অ্যাক্টিভ হতে পারবে, তার মানে A0 আর অ্যাক্টিভ হবে না। সো A0 গুলো আমরা 0 করে দিলাম, A0 আর অ্যাক্টিভ হবে না। একইভাবে আমরা A1 এবার অ্যাক্টিভ করলাম। যখন A1 অ্যাক্টিভ করলাম তখন বাকিগুলো 0 বসিয়ে দিলাম, A1 আর অ্যাক্টিভ হবে না। এইভাবে আমরা বাকিগুলো, তাহলে A1 একবার অ্যাক্টিভ হওয়ার পরে A2, সেখানেও আমরা বাকিগুলো 0 বসিয়ে দিলাম, A2 0 বসিয়ে দিলাম। A3 একবার অ্যাক্টিভ, সেখানেও আমরা 0 বসিয়ে দিলাম এবং এটাও আমাদের 0 হয়ে গেল। A4 একবার অ্যাক্টিভ করলাম, বাকিগুলো 0 0। A5 একবার অ্যাক্টিভ করলাম, বাকিগুলো 0 0। A6 একবার অ্যাক্টিভ করলাম, বাকিগুলো 0 0। A7 একবার অ্যাক্টিভ করলাম। অর্থাৎ তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, খুব কোনাকুনি করে কিন্তু নিচের দিকে নেমে গেছে। এটা তুমি যদি A0 টা এই পাশ দিয়ে লেখো, অর্থাৎ ডান থেকে যদি লিখে যাও তাহলে তোমার এই কর্নার হবে। অর্থাৎ কেউ যদি ওইভাবে করতে চাও তাহলে করতে পারবা, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমাদের কি যে এনকোডার, এনকোডারের ইনপুট। এবার তার আউটপুট গুলো লিখবো। তো আউটপুট গুলো খুব সিম্পলি নিয়ে দেবো। আমার এখানে কয়টা? 3টা আউটপুট। তো 3টা ইনপুট যেহেতু বাইনারি বলছিলাম, তাহলে বাইনারির ডিজিট গুলো আমরা 3টা আউটপুটে লিখে দিতে পারি। লাস্টে যারা জয়েন করছো, প্রিন্স নূর, আসসালামু আলাইকুম সাদ্দিস, রাশিদুজ্জামান রাকিব, তারপর হচ্ছে মোহাম্মদ জহিরুল ইসলাম, ওকে থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম, তোমরা জয়েন করেছো কিন্তু লেট। তোমাদের কমেন্টস এর মধ্যে যখন আমি বলি যে ক্লাস করাবো কিনা তখন কিন্তু প্রচুর কমেন্টস পড়ে, 30-40 জনের উপরেও কমেন্টস করো, কিন্তু ক্লাসে আসা কিন্তু পাই না। অবশ্য পরে ভিউ হয়, কিন্তু আমি তো চাচ্ছিলাম যে ফেসবুকে যদি সরাসরি লাইভে থাকো তাহলে হয়তো একটু ভালো লাগতো। এই যে আসো যাও আসো যাও, যাই হোক, আশা করি নেক্সট ক্লাসগুলোতে সবাই সরাসরি থাকবে। এভাবে
ক্লাসগুলোতে সবাই যদি একবারে সরাসরি অ্যাক্টিভ থাকে তাহলে দেখতে ভালো লাগে আর কি। যে এখন অনেকে সিন করছো, ধন্যবাদ সকলকে যারা লাইভে আসছো। এছাড়া যারা এখনো ওই যে কমেন্টসে তোমাদের পরিচয়টা দাও নাই, তোমরা পরিচয়টা দিতে পারো, কে কোথা থেকে লাইভ দেখছো এটা দেখাতে পারো। তো আসি আমরা আউটপুট গুলো লিখবো। তো বলা হয়েছিল কি এনকোডার অক্টাল টু বাইনারি, ওই যে 8 to 3 যেটা উপরে আমরা করছি অক্টাল টু বা বাইনারি। তো বাইনারি সংখ্যাগুলো আমরা লিখবো, তবে কিভাবে লিখবো, সর্ব ডান পাশ থেকে বাইনারি সংখ্যাগুলো আমরা ক্রমান্বয়ে বসে আসবো। ঠিক আছে, কিভাবে বসাবো লক্ষ্য করো, সর্ব ডান পাশ থেকে 0, বাইনারি সংখ্যাগুলো বসাচ্ছি 0 1, একের পরে সংখ্যা কত 10, 10 এর পরে 11, 100, 100 পরে 101, 110, 111। অর্থাৎ প্রতিটা ঘরে আমরা বাইনারি সংখ্যাগুলো, আমি কোনটা বসেছিলাম একটু দেখাই, 0 1 10 11 100 101 110 111। ঠিক এই যে বাইনারি সংখ্যাগুলোতে ক্রমান্বয়ে এগুলো আমি প্রতিটা ঘরে ঘরে নিয়ে বসিয়ে দিছি। এখন বাকি যে ফাঁকা ঘরগুলো আছে এগুলো কি করব, এই ফাঁকা ঘরগুলোকে আমরা 0 দিয়ে ফিল আপ করে দিব। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো যে আমার এক্স ওয়াই জেড ফিল আপ হয়ে গেছে। আমরা অনেকে মনে হয় আকার ইংরেজিতে অনেকে হয়তো এই আউটপুটটা অনেকে এভাবে পড়ি যে 1 0 1 1 1 0 1 1। দিস ইজ রং, দিস ইনফরমেশন ইজ রং, এটা রং মেথড। হ্যাঁ, এইটা একটা কথা হচ্ছে কি, হয়তো তোমাদের বোঝার স্বার্থে স্যাররা এইভাবে বলে, কিন্তু আসলে এইটা কোনো ভিত্তি না যে 1 0 1 1 1 0 1 1 2 0 2 1 2 0, যে আমাদের এক্স ওয়াই জেড এর বাইনারি সংখ্যাগুলো, এগুলো কিন্তু এইভাবে কেউ মনে রাখতে যেও না, বা কাউকে পড়াতে গেলে এই বিষয়টা এইভাবে বলবো না। এটা হয়তোবা তোমাদেরকে বোঝানোর স্বার্থে হয়তো স্যাররা এটা বলে, কিন্তু এটা কিন্তু ঠিক না। এটা তোমার বাইনারি ডিজিট গুলো আমরা বসিয়েছি, যদিও দেখতে ওই কথাটার অনুযায়ী উত্তর হয়, কিন্তু ওইভাবে মনে রাখলে তুমি আর কাউকে বোঝানোর মতো অবস্থা থাকবে না। ঠিক আছে, ওকে। তো এবার আসো আউটপুট এক্স ওয়াই জেড আমরা সত্যক সারণী তৈরি করে ফেললাম। তো এই সত্যক সারণীর উপর ভিত্তি করে এখন আমাকে কি করতে হবে, যে এই সত্যক সারণীর উপর ভিত্তি করে এখন আমাকে সমীকরণটা তৈরি করতে হবে। তো সমীকরণ আউটপুট আছে কি এক্স ওয়াই জেড। তাহলে আমরা সমীকরণটা তৈরি করব। প্রথমে আমরা এক্স লিখবো, এক্স এর আউটপুট ইনপুট মানগুলো আমরা বের করব। তো প্রথমে শিক্ষার্থীরা ভালো করে দেখো তো যে এক্স যখন অ্যাক্টিভ কয়বার আছে, এক্স খেয়াল করে দেখো, এক্স আমার 4 বার অ্যাক্টিভ আছে, আমি একটু মার্ক করে দিচ্ছি গরুর দাগ দিয়ে। এক্স আমার 4 বার অ্যাক্টিভ আছে এবং প্রত্যেকটা অ্যাক্টিভ আমার নিচে নিচে। ঠিক আছে, তো এখন আসো এক্স যখন প্রথমে অ্যাক্টিভ ছিল তখন ইনপুট হিসেবে কোনটা অ্যাক্টিভ ছিল, সেটা দেখো তো A4। এক্স যখন অ্যাক্টিভ ছিল তখন ইনপুট হিসেবে A4 ছিল, তাহলে এখন লিখবো A4। এখন প্লাস দিব। তুমি হয়তো মনে মনে ভাবতে পারো স্যার কেন প্লাস দিব, কারণ দ্বিতীয় যে অ্যাক্টিভটা আমরা বের করব সেটা কিন্তু আর একই সমীকরণে নেই, আমাকে আরেকটা সমীকরণে যেতে হয়। তাহলে সমীকরণ যদি একাধিক হয়ে যায় তখন তাদেরকে আমরা যোগের মাধ্যমে নিয়ে আসি, সবগুলোকে যোগ করে দিই। সমীকরণগুলো যদি আমার একাধিক লাইনের হয়ে থাকে তখন আমরা তাদেরকে যোগ করে নিয়ে আসি, এই জন্য আমরা যোগ বসাচ্ছি। যদি একই সমীকরণের হতো তাহলে গুণ করতাম, যদি একটা সমীকরণের মধ্যে ইনপুট সবগুলা থাকতো তাহলে আমি গুণ বসাইতাম, কিন্তু এখন আমার সমীকরণগুলোকে যোগ করা লাগছে। তো লক্ষ্য করো দ্বিতীয় ইনপুট যখন আমার 1 ছিল, সরি দ্বিতীয় আউটপুট যখন আবার x এর মান যখন 1 হয় তখন ইনপুট হিসেবে A5 ছিল, খেয়াল করে দেখো A5। তাহলে লিখবো আমরা A5, বাকি সব কিন্তু আমার ডিঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ছিল। তারপর আসো পরের ইনপুটটা A6, তারপরের ইনপুটটা A7। অর্থাৎ তুমি যদি এটা বুঝতে পারো তাহলে আর আমাকে লাগবে না, তুমি নিজে নিজে এগুলা করতে পারবা। কিভাবে A4 কিভাবে পেলাম, ওই যে x এর 1 দেখো কোথায় আছে, 1 মানে তো অ্যাক্টিভ। x যখন অ্যাক্টিভ থাকে 1 তখন ইনপুট হিসেবে কি ছিল, ইনপুট 1 অ্যাক্টিভ ছিল কোনটাতে, A4 এ। উপর দিকে তাকাও, A4 বরাবর 1 পাইছো, পরেরটা A5 এ পাইছো, পরেরটা A6 এ, পরেরটা A7 এ, এইভাবে তুমি অ্যাক্টিভ পেয়েছো। এটা ছিল আমাদের x এর আউটপুট। এবার আসো y, y এর আউটপুটটা আমরা দেখব। তো y যখন অ্যাক্টিভ ছিল, ওই যে তাকাও 1 2 3 4, y যখন আমাদের এখানে অ্যাক্টিভ ছিল তখন তার ইনপুট মানগুলো দেখবো। তাহলে y প্রথমে যখন অ্যাক্টিভ ছিল ইনপুট ছিল A2 প্লাস, তারপরে যখন ছিল A3, এভাবে তোমরা তোমাদের খাতা থেকে নিয়ে নিতে পারো। তারপর আসো A6 প্লাস A7, এই ছিল y। একইভাবে আমরা z বের করব। তো z বের করি আমরা
এ একটা ইনপুট, দুইটা, তিনটা, চারটা। প্রথম ইনপুটটা ছিল কোথায়? A1। দেখো তাহলে লিখবো কি A1 প্লাস A1 এর পরে হচ্ছে A3, A3 প্লাস A3 এর পরে হচ্ছে A5 প্লাস A7। এই হচ্ছে তার সমীকরণ। শিক্ষার্থীরা এখন একটু খেয়াল করে দেখি, এখন আমরা এই যে এক্স ওয়াই জেড এর সমীকরণগুলো পেলাম, এই সমীকরণগুলোকে আমরা লজিক গেটের মাধ্যমে দেখিয়ে দেব। তোমরা বইয়ের মধ্যে এটা দেখতে পাবে, বই দেখলেও মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবে। লজিক গেটের মাধ্যমে এটা দেখতে পাবো। তো আমি এখন যেহেতু আউটপুট পেয়ে গেছি, আমি চিত্রটা মানে সত্তর সারিটা একটু মুছে জায়গা বের করে নিচ্ছি, নাহলে আচ্ছা ঠিক আছে আমি পাশে করে দিচ্ছি। তাহলে আসো, না পাশে হবে না, আসলে অনেকগুলো ইনপুট তো পাশে হবে না, আমাকে চিত্রটা একটু মুছতে হবে। আমি চিত্রটা মুছে নিলাম, সত্তর সারিটা আর কি, নিচে সমীকরণগুলো রাখলাম যাতে আমার হেল্প হয়। তো এবার আসো আমরা A0 1 2 3 4 5 6 A7 অর্থাৎ এগুলো আমরা প্রত্যেকটা থেকে লাইন টেনে নিলাম, ঠিক আছে? এগুলো ইনপুট, প্রত্যেকটা ইনপুট আমি টেনে নিলাম, অর্থাৎ A0 থেকে A7 পর্যন্ত ইনপুট। এবার প্রথমে আসে x এর মানটা আমরা বের করব, x এর লজিক গেটটা তৈরি করব। এটা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করব, x এর মানটা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করছি। তো প্রথমে আসো x A4 থেকে একটা ইনপুট লাইন যাবে, তাহলে A4, তারপর আসো A5 A6 A7, এবং প্রতিটা A4 A5 A6 A7 প্রতিটার ক্ষেত্রে আমার একটা অর গেট বিদ্যমান, তাহলে আমি এখানে একটা অর গেট বসিয়ে দেব। এই হচ্ছে আমাদের x এর আউটপুট। একইভাবে y, তাহলে y তে ছিল A2, তাহলে A2 থেকে আমাদের একটা মান যাবে A2, তারপর আসো 3, তারপর আসো 6 7 6 7। এখানে এসে আরেকটা অর গেট বসিয়ে দিলাম। এখানে অর বলতে এই যে প্লাস গুলোর কারণে, এটা হচ্ছে আমাদের y। একইভাবে আমরা z এরটা বের করব, A1 একটু বাড়িয়ে নিচ্ছি, A1, তারপর আসো 1 এর পরে A3, A3 থেকে একটা লাইন যাবে, তারপরে A5 A7। আমরা লাইনটা নেওয়ার পরে এখানেও একটা অর গেট বসিয়ে দিব। এটা হচ্ছে আমার z। এ হচ্ছে এনকোডারের কি লজিক গেট। তো প্রিয় শিক্ষার্থীরা, ডিকোডারটা তুমি সেম ভাবে আয়ত্ত করতে পারবা, অর্থাৎ যেটা আমাদের ইনপুট ছিল এনকোডারে তুমি যেগুলোকে ইনপুট করেছো ডিকোডারে এই সবগুলোকে আউটপুটে নিয়ে যাবা। আবার এনকোডারে যেটা আউটপুট ছিল সেটাকে ডিকোডারে ইনপুট হিসেবে ব্যবহার করবা। যেটা তুমি এনকোডারের ইনপুটকে ডিকোডারে আউটপুট হিসেবে নিবা, এনকোডারের আউটপুটকে ডিকোডারের ইনপুট হিসেবে নিবা, নিয়ে তোমরা এটা সত্তর সারণীটা তৈরি করবা। সেম বৈশিষ্ট্য, সেম ভাবে সত্তর সারণীটা তৈরি হবে, এবং সত্তর সারণীর উপর ভিত্তি করে তুমি লজিক সমীকরণটাও করতে পারবা। লজিক সমীকরণ থেকে A2 হয়ে গেছে, A2 ও Z, থ্যাংক ইউ, A1 থেকে যাবে। থ্যাংক ইউ কে ছিল? ইমন দেওয়া, থ্যাংক ইউ তারেক ইসলাম রিজান বলছিল। আমার এখানে টানটা A2 থেকে নিয়ে ফেলছিলাম, আমার টানটা যাওয়ার কথা ছিল A1 থেকে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। A2 থেকে যাবে না, এটা A1 থেকে যাবে, যেহেতু আমাদের A1 থেকে গেছে। তো শিক্ষার্থীরা এবার আসি যে আমাদের কি ডিকোডার, যেটা এটা আমরা কিভাবে করব, যে এনকোডারে তুমি যেগুলোকে ইনপুট হিসেবে নিছো ডিকোডারে সেগুলোকে আউটপুট হিসেবে বসাবা, অর্থাৎ সত্তর সারণীটা সেম ভাবে তুমি তৈরি করবা। ঘরগুলো এখানে এনকোডারের ক্ষেত্রে তুমি যেই খাতার মধ্যে তুমি যদি দেখো যে এক্স ওয়াই জেড যেগুলো আউটপুট ছিল এগুলো তুমি কি করবা, ইনপুটে নিয়ে আসবা, আর যেগুলো ইনপুট ছিল এগুলোকে তুমি আউটপুটে নিয়ে যাবা। তো এইভাবে আউটপুট যেগুলো পাবা, যেমন A0 থেকে A7 পর্যন্ত সবগুলো আউটপুট, তাহলে A0 সমান সমান তার মানগুলো বের করবা, যে এক্স কি অ্যাক্টিভ ছিল নাও, এক্স ওয়াই জেড তখন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কোনগুলো ছিল। যদি আমার অ্যাক্টিভ থাকে মানে 1 থাকে, আমার নট হবে না, এক্স নট হবে না, যেমন এক্স এ 1 আছে তার মানে এক্স হবে,
ওয়াই তে 1 নাই, 0 আছে, তাহলে ওয়াই নট হবে। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারবো। তো যাই হোক, আমি একটু দেখাচ্ছি, আমি ওইটা একটু দ্রুত করব। চলো এবারে আমরা ডিকোডারটা করি। দাঁড়াবে এরকম ডিকোডার 3 2 8। তাহলে প্রথমে আসি, ইনপুট গুলা লিখে ফেলি, এক্স ওয়াই জেড, এই হচ্ছে আমাদের ইনপুট। ঠিক আছে, তাহলে আউটপুট গুলো আমরা এবার একটু দেখব। A0 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে 8টা সমীকরণ নিচে দিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8। 8টা সমীকরণ আমি দিয়ে দিলাম। তা 8টা সমীকরণ দেওয়ার পরিপ্রেক্ষিতে এবার আমরা মানগুলো বসাতে পারি। তো সর্বডানে আমি যদি বসাই আসি, যেমন A0 1 2 4 5 6 7, ওকে এটা বেশি করলাম নাই, 1 2, ও সরি, A0 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে এবার আসো আমরা ইনপুট গুলা বসিয়ে ফেলি। ওই যে বাইনারি ডিজিট গুলো আগে যেভাবে বসিয়েছিল, 0 1 10 11 100 101 110 111, এবং ফাঁকা ঘরগুলো 0 দিয়ে আমি ফিল আপ করে দিলাম। এবার A0 আমি একবার অ্যাক্টিভ করলাম, বাকি সব 0। তারপরে A1 A2 3 4 5 6 A7, অর্থাৎ আমি বাকিগুলো 0 আমি আপাতত লিখলাম না, তোমরা লিখে নিও। ঠিক আছে, আউটপুট গুলো এইভাবে আমার দাঁড়াচ্ছে। অর্থাৎ প্রতিটা ইনপুটে একবার করে অ্যাক্টিভ, এবং ফাঁকা যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো 0 দিয়ে বসিয়ে ফেলবা। তাহলে এগুলো বাকি সবগুলো আমার 0 দাঁড়াচ্ছে। তো এবার আসে আউটপুট A0 এর সমান মানটা বের করব। A0 আউটপুট। এবার আউটপুট যখন অ্যাক্টিভ ছিল তখন ইনপুট x y z এর অবস্থা কি বলতো? তিনটাই 0। ইনপুট x y z তিনটাই 0, এবং তিনটা আমার এক সমীকরণে, x y z তিনটাই আমার এক সমীকরণে। সো আমরা লিখতে পারি কি, x নট y নট z নট। তারপর আসো A1 যখন অ্যাক্টিভ ছিল তখন আমার ইনপুট গুলো x y z এর মধ্যে শুধু 1, বাকি গুলো 0। তার মানে কি দাঁড়ালো, x নট y নট z, অর্থাৎ z 1 হওয়ার কারণে z লিখলাম। আর এখানে ইনটু কেন বসাচ্ছি, কারণ একই সমীকরণে, একটা সমীকরণের মধ্যে আছে বিধায়। ঠিক আছে, তারপর আসো 3 নাম্বার A3। তাহলে x নট y z নট A4, এইভাবে তোমরাও লিখে ফেলো, x নট y z x নট y z। তারপর আসো A5 কি দাঁড়ালো, x y নট z নট। ওকে, x y নট z নট পেলাম। তারপর আসো পরেরটা A6 x y নট z। A7 কি পাচ্ছি, দুঃখিত মনে হয় একটু ভুল করছি, 3 4 5 6 7। A7 তো হচ্ছে x y z পাচ্ছি। A6 হচ্ছে A6 যখন আমরা পাচ্ছি তখন x y z নট, আর A5 টা নিচ্ছি আমরা x y নট z x নট y z। ওকে, এবার ঠিক আছে, A4 আমরা পেলাম x y নট z নট হবে, x y নট z নট। তারপর আসো A3 x নট y z 1, তাহলে x নট y z x নট y z। A2 x নট, A2 টা লিখে নাও, A2 x নট y z নট। A1 দাঁড়াবে
এক্স নট ওয়াই নট জেড A0 দাঁড়াচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, একটু ভুল ছিল, ভুল হয়েছে আমার ওই যে অক্ষর ধরে না ধরার কারণে। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ, অর্থাৎ কি ডিকোডারের সমীকরণ। তাহলে এই যে ডিকোডারের যে সমীকরণটা আমরা এখন পেলাম, তো ডিকোডারে A2 ওকে ঠিক আছে। তো এবার আসো এই যে ডিকোডারের সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণের উপর ভিত্তি করে এবার লজিক গেটটা চিত্রটা আঁকবো। তো লজিক গেটের চিত্রটা যদি আঁকতে চাই তাহলে আমি এইটা 70 সালেটা একটু মুছে নেই। তাহলে আমার ইনপুট গুলো ছিল এক্স ওয়াই জেড, এগুলো ছিল আমার ইনপুট, ঠিক আছে। তো প্রথমে আসো এক্স, আমরা কি লিখবো যে এখানে যেহেতু আমার নটের কাজ আছে তাহলে আমরা প্রত্যেকটা থেকে একটা নট গেটের লাইন নিয়ে নিতে পারি। এখান থেকেও একটা নট গেটের লাইন নিয়ে নিতে পারি। গুড। এবার আসে এক্স ওয়াই জেড, তাহলে এক্স থেকে ওয়াই থেকে এবং জেড থেকে একটি এন্ড গেট নিয়ে নিব, এটা হচ্ছে A0। একইভাবে A1 বের করব, এক্স নট ওয়াই নট জেড, তাহলে এক্স নট থেকে একটা লাইন নিব, ওয়াই নট থেকেও লাইন নিব এবং জেড এর ঘর থেকে লাইন নিব, তাহলে এখানে একটা এন্ড গেট, এটা হচ্ছে A1। তারপর সব এক্স নট ওয়াই জেড নট, তার মানে এক্স নটের থেকে একটা লাইন যাবে, তারপর হচ্ছে ওয়াই থেকে যাবে এবং জেড নট থেকে একটা লাইন যাবে A2। ঠিক এইভাবে তোমরা বাকিগুলো কমপ্লিট করতে পারো। অর্থাৎ আমি বাকিটা করলাম না, তোমরা ধাপে ধাপে এইভাবে A2 এর পরে 3 4 5 6 7 এভাবে কমপ্লিট করতে পারো। এবার আসো শিক্ষার্থীরা, এই আজকের আলোচনা শেষে আমি যে বিষয়টা বলবো যে এখান থেকে যে প্রশ্নগুলো আমরা পাবো, কোডেড ডাটাকে আনকোডেড করা বা আনকোডেড ডাটাকে কোডেড করা, মেশিন ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় নেওয়া বা মানুষের বোধগম্য ভাষাকে মেশিন ভাষা অথবা যান্ত্রিক ভাষায় রূপান্তর করার এই প্রক্রিয়াটাই হচ্ছে এনকোডার এবং ডিকোডার। এখানে অনেক সময় চিত্রের মাধ্যমে তোমাকে প্রশ্ন করতে পারে, যেমন চিত্রগুলো এমন দিতে পারে, যেমন 4টা ইনপুট 2টা আউটপুট দেখাই দিল এরকম, যে এখানে দিয়ে দিল এরকম, মনে করো একটা পরীক্ষার প্রশ্নের মধ্যে 1 2 3 4টা ইনপুট 2টা আউটপুট দিয়ে দিল, ঠিক আছে। তো এখন বললো যে উদ্দীপকের যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রটি কোন সার্কিটকে নির্দেশ করে তার ব্যাখ্যা দাও। এখানে যে চিত্রটা দেওয়া আছে এটা কোন সার্কিট নির্দেশ করে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে, এটা বললো। অথবা তোমাকে বিভ্রান্ত করার জন্য এরকম বলতে পারি যে পরীক্ষার প্রশ্নের কথা বলতেছি আমি, তোমাকে বিভ্রান্ত করার জন্য এইভাবেও প্রশ্নটা আমরা দিতে পারি। যেমন এখানে 2 টু দি পাওয়ার n দেখালাম, শুধু n এখানে আউটপুট দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে 2 টু দি পাওয়ার n মানে একটা ইনপুটই তুমি দেখতেছো একটা লাইন, বাট মান কিন্তু 2 টু দি পাওয়ার n এবং আউটপুট n। তাহলে এখানে বলা হলো যে উদ্দীপকের সার্কিটটি কোন উদ্দীপকের চিত্রটি কোন সার্কিটকে নির্দেশ করে তার ব্যাখ্যা দাও। তো এইভাবে তোমার প্রশ্নগুলো তুমি যদি বিভিন্ন বোর্ড, আমি যদি একটু বইটা থেকে বের করে নেই বোর্ড কোশ্চেনগুলা, যেমন দিনাজপুর বোর্ড 2019, যদি এই প্রশ্নটার দিকে তাকাও, দিনাজপুর বোর্ড 2019-এ এখানে সরাসরি এটা চলে আসছে। চট্টগ্রাম বোর্ড 2019, অবশ্যই এটা না, চট্টগ্রাম বোর্ড 2019 না, দিনাজপুর বোর্ড 2019-এ কিন্তু সরাসরি এটা চলে আসছে, ঠিক আছে। এছাড়াও আরো অন্যান্য প্রশ্নগুলো তো তোমরা দেখতে পাও যে এরকম দেওয়া আছে। এরকম প্রশ্নগুলো মোটামুটি যদিও বেশি একটা আসে না, তারপরে কম গুরুত্বপূর্ণ না, আর যেহেতু সহজ জিনিস তাই আমরা এটা আয়ত্ত করতে চেষ্টা করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আর নিচ্ছি না, আজকে এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। আর ক্লাসের যদি কোনো ধরনের এখনো কোনো জায়গায় তোমার ক্লিয়ার না থাকে তাও তুমি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও, অর্থাৎ তোমার সাথে আমার কমিউনিকেটের রাস্তাই হচ্ছে এখন কমেন্টস। তাহলে এই লাইভ ক্লাসের মধ্যে তুমি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, বা এই ক্লাসটা ঠিক আছে কিনা, বা কোনো জায়গায় তোমার প্রশ্ন আছে কিনা, যে কোনো প্রশ্ন যদি থাকে তা তুমি আমার সাথে শেয়ার করতে পারো, ভালো না লাগলেও আমাকেও জানাতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছে, ভালো থেকো, বাসায় থেকো, এবং আমরা আশাবাদী পবিত্র এই মাহে রমজানের দিকে, রমজানে ইনশাল্লাহ করোনা আমাদের কাছ থেকে বিদায় নিবে এবং আমরা সুস্থ একটা পরিবেশ ফিরে পাবো। আসসালামু আলাইকুম, ভালো থেকো সকলে।